আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে আমি সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক, মিন্নাউল হক মেমোরিয়াল হাই স্কুল, সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে নবম ও দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং পার্টের তৃতীয় অধ্যায় অর্থের সময়মূল্য। এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করি সবাই আমার সাথে থাকবে এবং ক্লাসটা উপভোগ করবে। ক্লাসে যাওয়ার আগে আমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ, হয়তো আমরা এখানে তিনটা বিষয় লিখেছি। একটা হচ্ছে অর্থের সময়মূল্য কী, সুযোগ ব্যয় কী, রুল 72। তাই প্রথমে আসি, আমরা অর্থের সময়মূল্য কী সেটা জানার চেষ্টা করি। অর্থের সময় মূল্য, অর্থ মানে আমরা জানি টাকা, সময় মূল্য মানে কি আমরা সবাই জানি টাইম, সময় মূল্য মানে পরিমাণ বা পরিমাপ একটা একক, মূল্য একটা একক। তাহলে আমরা বলতে পারি অর্থের সময়মূল্য মানে হচ্ছে কি, অর্থকে টাকাকে মাপার একটা পরিমাপ, অর্থকে টাকাকে পরিমাপ করার একটা পদ্ধতি। যেমন আমি যদি 5,000 টাকা ব্যাংকে রাখি, আমার কাছে এখন বর্তমান যে 5,000 টাকা থাকবে, এটা আগামী বছর 5,000 টাকার সমান মূল্য বহন করবে না। যদি আমি ওই টাকাটা ব্যাংকে রাখি, ব্যাংক যদি আমাকে 10% করে সুদ দেয়, 5,000 টাকা যদি আমি ব্যাংকে রাখি, ব্যাংক যদি আমাকে 10% করে সুদ দেয়, তাহলে 5,000 টাকার উপর 10% সুদ হবে আমার 500 টাকা। তাহলে আমি 1 বছর পরে ব্যাংক থেকে আমি পাবো টোটাল 500 টাকা, ওই সুদ 500 টাকা সহ টোটাল 5,500 টাকা পাবো। তার মানে আমরা বুঝতে পারলাম এটাই, অর্থাৎ এখনকার এই বছরের 5,000 টাকা আগামী বছরে 5,500 টাকার সমান। এভাবে যদি পরবর্তী বছর যায়, তাহলে আরও 500 টাকা বাড়বে, আরও হয়তো বাড়বে, 500 থেকে বেশি বাড়তেও পারে, যে চক্রবৃদ্ধিতে যায় তখন আরও বাড়বে। তো এইভাবে টাকা দেখা যায়, টাকা নির্দিষ্ট পরিমাণ প্রতি বছর পর পর টাকার পরিমাণটা বাড়ে, টাকার অ্যামাউন্টটা বাড়ে। এটাই মূলত হলো অর্থের সময় মূল্য। অর্থাৎ এটা আমরা কিছু সূত্রের মাধ্যমে নির্ণয় করি, সেটা আমরা পরবর্তী ধাপে যাব। আমরা আপাতত এখন অর্থের সময় কি সেটার ব্যাপারে একটু জানতে পারলাম। আবার দ্বিতীয় বিষয় হচ্ছে সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়টা কি, এটা একটু খেয়াল করো। মনে করো মিস্টার রাজুর কাছে 10 লক্ষ টাকা আছে। মিস্টার রাজুর কাছে 10 লক্ষ টাকা আছে। এই 10 লক্ষ টাকা উনি যে কোনো খাতে ব্যয় করতে পারে। এখন কোনো ইয়াতে গিয়ে দেখা যাচ্ছে ওনার কাছে দুইটা ধাপে বা দুইটা প্রকল্পের টাকা বিনিয়োগের একটা সুযোগ ওনার হাতে এসেছে। দুইটা প্রকল্পে, যেমন যদি উনি এই টাকা দিয়ে যদি জমি কিনে, তাহলে 5 বছরে জমির মূল্য দ্বিগুণ হবে। 5 বছর জমি মূল্য, অর্থাৎ উনি যদি 10 লক্ষ টাকা দিয়ে একটা জমি কিনে, তাহলে 5 বছর জমি মূল্য দ্বিগুণ হবে। আবার ওই টাকা যদি উনি ব্যাংকে জমা দেয়, ব্যাংকে জমা রাখে, ওই টাকা যদি ব্যাংকে জমা রাখে, সেখান থেকে একটা মুনাফা পাবে। ঠিক আছে? তাহলে এখন দেখতে হবে মিস্টার রাজু, উনি দুইটা অপশন ওনার কাছে আছে। একটা হচ্ছে তিনি জমি কিনতে পারবে, হয়তো টাকাটা ব্যাংকে জমা দেবে। এখন উনি কি করবে, কোন খাতে, তিনি কি জমি কিনবে নাকি ব্যাংকে টাকাটা জমা রাখবে? তো এই ক্ষেত্রে উনি যেটাতে মুনাফা বেশি পাবে, যেটাতে লাভ বেশি, সেটাতে উনি টাকা বিনিয়োগ করবে। তাহলে উনি হয়তো যদি জমি কিনে, তাহলে উনি ব্যাংকে টাকা জমা রাখতে পারবে না। আবার ব্যাংকের টাকা জমা রাখলে উনি জমি কিনতে পারবে না। এই যে একটার জন্য অন্য একটা সুযোগ ছেড়ে দেওয়া, এটাকে মূলত ফিনান্সের ভাষায় সুযোগ ব্যয় বলে। আশা করি তোমরা সুযোগ ব্যয়টা কি বুঝতে পেরেছ। এবার আসলে রুল 72, সেম এই উদাহরণ দিয়ে আমি রুল 72টা দেই। ওনার কাছে 10 লক্ষ টাকা আছে, উনি সেম টাকাটা জমি কিনতে পারবে। জমি কিনলে 5 বছর দ্বিগুণ হয়, বা ব্যাংকে জমা রাখতে পারবে। ব্যাংকে যদি টাকা জমা রাখে, সেখানে সুদের হারটা কিন্তু আমরা জানতে পারি। ব্যাংক আমাকে কত টাকা সুদ দেবে, 5% দেবে নাকি 10% দেবে, যে কোনো একটা। ব্যাংক আমাকে কয় টাকা সুদ দেবে সেটা কিন্তু ব্যাংক আমাদেরকে বলে দেবে, সেটা আমরা জানবো। কিন্তু 5 বছরের টাকা জমির টাকা যখন দ্বিগুণ হবে, 5 বছরে যখন জমির টাকা দ্বিগুণ হবে, সেক্ষেত্রে জমি থেকে আমরা কত পার্সেন্ট সুদ পাচ্ছি সেটা আমরা জানতে পারি না। সে বিদায় যখন জানতে পারবো না, সেহেতু আমরা রুল 72টা অ্যাপ্লাই করে আমরা কী বের করি, সহজেই সুদের হারটা নির্ণয় করি। সেটা কীরকম, মনে করো আমি 5 বছর পরে টাকাটা জমির মূল্য দ্বিগুণ হবে, আমি যখন 5 দিয়ে যখন 72কে ভাগ করবো, রুল 72কে যখন ভাগ করবো, ভাগফল যেটা হবে সেটাই হচ্ছে আমার সুদের হার। ক্লিয়ার? তাহলে আমরা মেয়াদ দিয়ে 72কে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের সুদের হার। তাহলে এই হচ্ছে রুল 72। রুল 72 মাধ্যমে, রুল 72টা হচ্ছে সুদের হার নির্ণয়ের একটা পদ্ধতি।
বা অনেক সময় মেয়াদ বের করা যাবে, রুল 72 দিয়ে আমরা মেয়াদও বের করতে পারি। সেটা কীরকম, আমি ওই মেয়াদ দিয়ে রুল 72 ভাগ করলে সুদের হার পাওয়া যায়, আবার সুদের হার দিয়ে 72কে ভাগ করলে মেয়াদ পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমরা রুল 72টা কি জানলাম, তোমাদের পাঠ্য বইয়ে আছে সুযোগ বে যে অংশটা আছে ওইখানে রুল 72টাও বৃহৎভাবে আলোচনা আছে, তোমরা একটু দেখে নেবে, আমি তোমাদেরকে হিন্স দিলাম, পড়ে নেবে, আশা করি পারবে। আসো আমরা এখন যেটাতে যাবো সেটা হচ্ছে কি, তোমার হাতে যদি টাকা জমা থাকে অর্থ সমূলের মাধ্যমে যে সূত্রগুলো আছে ওই সূত্রের মাধ্যমে আমরা সহজেই ভবিষ্যৎ মূল্য বা বর্তমান থাকলে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার পদ্ধতিটা আমরা জেনে নেব। তাহলে আসো, মিস্টার রাজুর 5,000 টাকা, মিস্টার রাজু 5,000 টাকা 5 বছরের জন্য 8% হার সুদে ব্যাংকে জমা রাখে। তাহলে মিস্টার রাজু 5,000 টাকা 5 বছরের জন্য 8% হারে সুদে ব্যাংকে জমা রাখে। এখন 5 বছর পরে উনি কত টাকা পাবে সেটা আমরা জানি না। তাহলে আমরা জানি আমাদের পাঠ্য বই, তোমাদের পাঠ্য 1 নম্বর সূত্র, অর্থাৎ বর্তমান মূল্য দেওয়া থাকলে কীভাবে ভবিষ্যৎ মূল্য, অর্থাৎ যেটাকে আমরা কী হিসেবে জানি, প্রেজেন্ট ভ্যালু হিসেবে জানি, প্রেজেন্ট ভ্যালু যেটাকে সংক্ষেপে আমরা পিবি লিখি, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু মানে বর্তমান মূল্য। একটা হচ্ছে কি ফিউচার ভ্যালু যেটাকে সংক্ষেপে আমরা এফবি লিখি, যার অর্থ হচ্ছে ভবিষ্যৎ মূল্য। তাহলে বর্তমানে হাতে যে টাকাটা জমা থাকবে তার নাম হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, এবং ভবিষ্যতে যে টাকাটা পাওয়া যাবে তার নাম হচ্ছে ফিউচার ভ্যালু। তাহলে এখন আমরা প্রেজেন্ট ভ্যালু দেওয়া থাকলে ফিউচার ভ্যালু কীভাবে নির্ণয় করা হয় সেটা শিখব, বা ফিউচার ভ্যালু দেওয়া থাকলে কীভাবে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হয় সেটা আমরা শিখব। আসো আমরা উপর যে উদাহরণটা আছে ওই উদাহরণ দিয়ে আমরা কি করি, ফিউচার ভ্যালুটা বের করি। মিস্টার রাজুর কাছে 5,000 টাকা আছে, 5 বছর জন্য উনি 8% হারে ব্যাংকে টাকা জমা রাখবে, 5 বছর পরে উনি কত টাকা পাবে এটা আমরা সূত্রের মাধ্যমে বের করব। যেমন এই 5,000 টাকা ওনার হাতে এখন বর্তমান আছে, তার মানে একটা প্রেজেন্ট ভ্যালু, তার মানে এখন আমরা ফিউচার ভ্যালু বের করব। তাহলে এফবি সমান আমরা সূত্র জানি পিবি ইন্টু 1 যোগ আই বড় হচ্ছে পাওয়ার এন। তাহলে আমরা জানি, তোমরা ক্লাস 8-এ পড়েছো, পিবি দেওয়া আছে 5,000, আই মানে হচ্ছে ইন্টারেস্ট মানে সুদের হার কত 8%, এন মানে হচ্ছে সময়, যেটা তোমরা ক্লাস 8-এ পড়েছো। ক্লাস 8-এ তোমরা যখন চক্রবৃদ্ধি মুনাফা অঙ্ক করেছিলে তখন আই এবং এন এর কাজ করেছিলে। তাহলে এখন আমরা আমাদের হাতে এখানে পিবি হচ্ছে কত 5,000, আই হচ্ছে 8% এবং এন হচ্ছে 5 বছর। আমরা এখন মানগুলো বসিয়ে সহজেই ফিউচার ভ্যালুটা নির্ণয় করে ফেলি। পিবি হচ্ছে কত 5,000, 1 যোগ 8% হচ্ছে সুদের হার, এবং সময় হচ্ছে কত 5 বছর। দেখা যায় আবার 5,000 টাকা 1 যোগ 8% মানে কত তোমরা সবাই জানো, 8%, যে কোনো কিছু পার্সেন্ট, 8% মানে হচ্ছে 100/8। কীভাবে সেটা আমরা যেভাবে 8 গুণ 100/1 লিখতে পারি। পার্সেন্ট হচ্ছে আমার একটা মনে হয় সেটা সর্বক্ষেত্রে হর হচ্ছে 100, ক্লাস 5-এ বলেছো, ক্লাস 5 থেকে তোমরা এগুলো পড়ে এসেছো। তাহলে 8% মানে হচ্ছে কত 100/8। তাহলে এখানে আমরা কি লিখবো, এখানে লিখবো 100/8 5। আমরা পরবর্তী হাতে চলে যাব। আমরা আসি এবার সমান 5,000, এখানে আমরা এটার সাথে ভাগ করব 1 যোগ, এটা 8কে 100 দিয়ে ভাগ করলে হচ্ছে 0.08 5। এবার যোগ করে নেব আমরা 5,000 1.08 যোগ করে নিলাম, একার এটা যোগ করলাম পাওয়ারে 5, তার 5,000। আগে বলে রাখি, তোমরা এই অধ্যায়ে অঙ্ক করতে গেলে তোমাদের হাতে একটা কি লাগবে, সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে। সহজেই তোমরা সমাধান করতে পারবে যদি হাতে তোমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর থাকে। তাহলে এখন আমরা এটার পাওয়ার বের করব, 1.08-এর 5
পাওয়ার বের করলে এটা হয় কত 1.4693, প্রায় এটা হয় 1.4693। তুমি যখন এটা দিয়ে গুণ করবে তখন আমরা পাবো কত 7346.64, প্রায় এটা পাবো। তাহলে আমরা এই অংশ থেকে কিভাবে বর্তমান মূল্য দেওয়া থাকলে ভবিষ্যৎ মূল্য বের করতে হয় সেটা জানতে পারলাম। এখন আমরা ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকলে কিভাবে বর্তমান মূল্য বের করতে হয় সেটা আমরা জানবো। এখন আমরা এটা হচ্ছে সূত্র 1 নম্বর সূত্র, তোমাদের পাঠ্য 1 নম্বর সূত্র। আমরা 2 নম্বর সূত্র দিয়ে এখন প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করব। দেখো এখন তোমরা বোর্ডে খেয়াল করো, আমাদের বোর্ডে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কি মিস্টার রাজু 3 বছর পর 10,000 টাকা পেতে চায় এবং তাকে 9% মুনাফা দেবে বা মুনাফা দেওয়ার জন্য তাকে অফার করেছে। তাহলে এখন এই পদ্ধতিতে মিস্টার রাজু 3 বছর পরে 10,000 টাকা পাবে, 3 বছর পরে উনি 10,000 টাকা পাবে। তার মানে কি এখন ওই 10,000 টাকা ওনার জন্য কি মিস্টার রাজু 10,000 টাকা কি প্রেজেন্ট ভ্যালু নাকি ফিউচার ভ্যালু? ভবিষ্যতে উনি 3 বছর, এখন উনি বর্তমানে কত টাকা আছে ওনার হাতে এটা জানা নাই, উনি 3 বছর পরে 10,000 টাকা পাবে। তার মানে 3 বছর পর 10,000 টাকা যখন পাবে ওই 10,000 টাকা ওনার জন্য হবে ফিউচার ভ্যালু, ভবিষ্যতে পাবে উনি টাকাটা, যেহেতু উনি টাকাটা ভবিষ্যতে বা 3 বছর পরে পাবে, ভবিষ্যতে পাবে, সেহেতু ওই টাকাটা হচ্ছে ওনার জন্য ফিউচার ভ্যালু। তাহলে এখন প্রেজেন্ট ভ্যালু কত সেটা আমাদের জানা নাই। তাহলে আমরা এখন এই সূত্রের মাধ্যমে 2 নম্বর সূত্রের মাধ্যমে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করব। আমরা জানি পিবি সমান এফবি 1+IN। আমরা এখন মানগুলো বসাবো। দেখো মানগুলো কি কি, আমাদের এফবি হচ্ছে কত 10,000, এফবি 10,000। তারপর আমাদের 1 সুদের হার কত 9% সুদের হার। তারপর সময় হচ্ছে কত 3 বছর, সময় হচ্ছে 3 বছর। এখন আমরা সেম আগের মতো 10,000 লিখলাম, 10,000 1+9% মানে আমরা আগে জানি 100/9, 3। পরবর্তীতে আবার যাচ্ছে আমরা আবার সমান 10,000 1+9কে 100 দিয়ে ভাগ করলে হচ্ছে 0.09 পাওয়ারে 3 সমান, যদি যোগ করি 1.09 পাওয়ারে 3 উপরে 10,000। তাহলে এটা যদি আমরা করি পাওয়ার করি তাহলে কত হয়, আমরা করে এটা হচ্ছে 1.2950 উপরে হচ্ছে 10,000। এখন এটা দিয়ে যদি 10,000কে ভাগ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কি প্রেজেন্ট ভ্যালু। তার মানে কত পাই 7,722.00, প্রায় 00 এই টাকাটা আমরা পাই। অর্থাৎ আমি যদি ব্যাংকে এখন, অর্থাৎ মিস্টার রাজু, আমি না, মিস্টার রাজু যদি এখন ব্যাংকে 7,722 টাকা জমা রাখে, 3 বছর পরে 9% সুদ হারে উনি 10,000 টাকা ফিরে পাবে, 1,000 টাকা ব্যাংক থেকে পাবে। এটা হলো ওনার ভবিষ্যৎ মূল্য, আর এটা হচ্ছে বর্তমান মূল্য। তাহলে খুব সহজে আমরা সূত্রের মাধ্যমে বর্তমান মূল্য দেওয়া থাকলে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারি, বা ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকলে বর্তমান মূল্য নির্ণয় করা যায়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা তোমাদের আরও 2-3টা সূত্র আছে, তার মধ্যে 2টা চক্রবৃদ্ধি সূত্র, চক্রবৃদ্ধির যে সূত্র 2টা সূত্র আছে, 2টার মাধ্যমে আমরা পরবর্তী ক্লাসে যাব। তাহলে আজকে এতটুকুই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।